আল্লাহ তাআলা কার ভাগ্যে কি লিখে রেখেছেন তা কেউ জানে না। কখন কার জীবনে কোন পরীক্ষা বা বিপদ আসবে সেটাও আমাদের অজানা। তাই সুখে দুঃখে সবসময় আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ তিনি যা করেন আর যা নির্ধারণ করেন সবই বান্দার কল্যাণের জন্যই করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাদিয়া মামুন ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সাদিয়া। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন এবং ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি, আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছিল। তবে বৃষ্টি পড়ার সময় তো ভিডিওটা করিনি, দেখা যায় কিছুক্ষণ পর তারপর উঠে একটু ভিডিও করেছি যে একটু ভিডিওটা করে নেই। আর আমি কিন্তু আজকে প্রায় 12 দিন পর ভিডিও আপলোড করছি। মাঝখানে পুরো 12 দিন আমার গ্যাপ চলে গিয়েছে। কেন গিয়েছে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর সাথেই থাকবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠেই তো একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। বারান্দা একদম ভিজে একাকার হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। রাতে এত পরিমাণে গরম ছিল আমি ভাবতেই পারিনি যে বৃষ্টি হবে সকাল সকাল। তো প্রথমেই আমি ঘুম থেকে উঠেই তারপর একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে ঘরের কাজকর্ম করার জন্য। শুরুতেই বিছানাটাকে আগে একটু গুছিয়ে নিচ্ছিলাম। গৃহিণীদের কাজের তো আর কোনো শেষ থাকে না। দেখা যায় সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম রাতে ঘুমাতে যাওয়া পর্যন্তই কিন্তু আমাদের গৃহিণীদের একটার পর একটা কাজ লেগেই থাকে। তাদের জীবনে যত সমস্যাই আসুক, যত কিছুই আসুক না কেন, কাজ কিন্তু কখনোই অফ থাকে না। তো জীবনে যা কিছুই হোক না কেন, সংসারের কাজকর্ম তো আর ফেলে রাখা যাবে না, আর সংসারের কাজকর্ম ফেলে রাখা সম্ভবও না, কারণ গৃহিণীদের সংসারের কাজকর্ম করতেই হবে। সংসারের কাজকর্ম না করলে, রান্নাবান্না না করলে, বাচ্চাদের খেয়াল না রাখলে অন্য কেউ তো আর এগুলো এসে করে যাবে না। তো নিজের কাজ নিজেকেই করতে হয়, নিজের কাজ নিজেকেই করতে হবে। ঘর গুছিয়ে তারপর সকালের নাস্তাটাও সেরে নিয়েছি, সেটা অফ ক্যামেরাতেই করেছি, কারণ সব কিছু শ্যুট করার মতো মন মানসিকতাও নেই, যেহেতু অনেক দিনই হয়ে গিয়েছে ভিডিও শ্যুটও করি না, আপলোডও করি না। আমার অনেক অনেক প্রিয় আপুরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে আমি কেন আসলে ভিডিও আপলোড করছি না, হুট করেই এত ইরেগুলার কেন হয়ে গেলাম। আসলে কি বলবো, মানুষের জীবনে কিছু কিছু সময় থাকে যেটা আর কি ওই সময়টাতে কোনো কিছু করার মতো মন মানসিকতা কিছুই থাকে না। তো বেশ কিছুদিন ধরে, বেশ কিছুদিন বলবো না, আজকে যেহেতু প্রায় 12 দিন হয়ে গিয়েছে, তো এই 12 দিন ধরেই আমাদের ওপর দিয়ে খুব কঠিন বিপদ চলে যাচ্ছে। জানি না আল্লাহ তাআলা এই বিপদ থেকে কবে আমাদেরকে মুক্তি দিবে, আদৌ দিবে কি না বলতে পারি না। আপনাদের সকলের কাছে শুধু দোয়া চাইব, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার পরিবার যেন এই বিপদ কাটিয়ে উঠতে পারে, আল্লাহ তাআলা যেন আমাদের ওপর রহমত নাজিল করেন, তার দয়ায় যেন আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারি। সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই আমাদের দোয়া করবেন এই ভয়ঙ্কর বিপদ থেকে যেন আমরা অতি শীঘ্রই উদ্ধার হতে পারি। আমাদের জীবনটা না আসলে খুবই অদ্ভুত, কখন কি ঘটে যায়, কখন কার সাথে কি হয়ে যায়, আর আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা কি লিখে রেখেছেন, কাকে কোন পর্যায়ে নিয়ে যাবেন, সেটা আমরা কেউই বলতে পারি না, আমাদের অজানা। মহান আল্লাহ তাআলা ছাড়া এটা আসলে কেউই বলতে পারবে না। আর আমি বিশ্বাস করি মনে প্রাণে, আল্লাহ যখন যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। তিনি কখনোই বান্দার খারাপের জন্য কোনো কিছু করেন না। আমাদের সাথে যাই ঘটে যাক না কেন, কখনোই নিরাশ হওয়া যাবে না। সবসময় আল্লাহ তাআলার ওপর ভরসা রেখে তার দেখানো পথেই চলতে হবে। কোনো রকম কোনো খারাপ পথ বা কোনো খারাপ উদ্দেশ্যে কোনো কিছু না আগানোটাই আমাদের জন্য মঙ্গল। তো বিপদ আসবে, বিপদ যাবে, তবে একটা কথা কি জানেন, বিপদের সময় মানুষ চেনা যায়, এটা আমি খুব বেশি বিশ্বাস করি। আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন আপনি আপনার আশেপাশে খুব বেশি মানুষ কিন্তু পাবেন না।
আর যাদের পাবেন সেই বিপদের সময় তারাই হচ্ছে আপনার প্রকৃত আপনজন। আর আপনজনদেরকে চেনার এই একটাই উপায়, সেটা হচ্ছে আপনার জীবনে যদি বিপদ আসে তাহলে আপনি দেখবেন কে আপনার আপন আর কে আপনার পর। তো যাই হোক, কথা তো অনেক কিছুই বললাম। এখানে কিন্তু ঘরের কাজকর্ম আমি অলরেডি করছি, একে একে আপনাদের সাথে কথাও বলছি। মনটা খুবই খারাপ, কারণ কখনো কল্পনা করিনি আমার জীবনে এইরকম কিছু ঘটবে বা জীবনে এই পর্যায়ে চলে আসব, এইরকম কিছু আমার সাথে হবে, এটা আসলে কল্পনার বাহিরে। তবে ওই যে বললাম না, কারণ আমাদের জীবনে কখন কি হয় সেটা কিন্তু আমাদের সকলেরই অজানা, আমরা সেটা কেউই জানি না। যাই হোক, এইদিকে আজকে একটু রান্নাবান্না করব। বিপদ তো ওপর দিয়ে যাচ্ছেই, সেটা তো আর থামিয়ে রাখতে পারবো না। রান্নাবান্না তো করতেই হবে, সংসারের কাজকর্ম করতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে। খাওয়া দাওয়া অফ করে দিতে চাইলেও কিন্তু সেটা সম্ভব না, কারণ বাঁচার জন্য হলেও কিছু খাওয়াটা প্রয়োজন। বিপদের জন্য যে খাওয়া দাওয়া অফ করে দিব এটা আসলে সম্ভব হয় না, যেহেতু ছোট বাচ্চা আছে। তো মনের বিরুদ্ধে গিয়ে হলেও সংসারের কাজকর্ম করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়। এইখানে দুপুরের জন্য একটু মাংস রান্না করব, আর ফ্রিজে মাংস ছিল, বাচ্চারাও খেতে চাচ্ছিল, তাই না চাইতেও আর কি মাংসটা রান্না করা। এইদিকে আবার সিঙ্কটাকেও পরিষ্কার করা প্রয়োজন, কারণ এতদিন ধরে কিন্তু কোনো কাজকর্মই আসলে করিনি না, যেটা আর কি না করলেই নয় সেই কাজকর্মগুলোই করেছি। তবে এখন ভাবছি বিপদের সাথে লড়াই করতে হবে আর মোকাবেলা করতে হবে। এই রকম করে চুপচাপ বসে থাকলে হবে না, জীবনে কিছু করতে চাইলে, কোনো দিকে সফল হতে চাইলে প্রচুর পরিশ্রম করতে হবে। তাই আর বসে না থেকে কাজে লেগে পড়েছি, আর ভাবলাম ভিডিও করে নেই, যেহেতু এতদিন আপুদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, আপুদের কোনো ভিডিও দেখতেও পারিনি। ইনশাল্লাহ আবারও কাজে স্টার্ট করে দিলাম। এইদিকে সিঙ্কটাকেও পরিষ্কার করে নিলাম, কারণ সিঙ্কেরও অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল না পরিষ্কার করাতে। এই কয়দিন একদমই এগুলো কিছু করিনি। তো সিঙ্ক পরিষ্কার করেই এখানে চলে এসেছি রান্নার জন্য। আর মাংসটাকে আমি অফ ক্যামেরাতেই পিস পিস করে তারপর কেটে নিয়েছি আমার সাইজ অনুযায়ী। যেহেতু মাংস অনেক দিন হয়ে গিয়েছে, তাই একটু বেশি করে মশলাপাতি দিয়ে তারপর একটু হাতে মেখে আবার ভালো করে কষিয়ে তারপর রান্না করব ভেবেছি। মানে হাতেও মাখবো, আবার একটু কিছু সময় নিয়ে কষিয়ে তারপর হচ্ছে রান্না করব, যাতে করে খেতে ভালো লাগে, টেস্ট ভালো আসে। আর এইদিকে আমার মশলাদানির অবস্থা আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন। কয়েকদিন আগেই সিয়াম বাবু কি করেছে, এই মশলাদানিটাকে নিয়ে এমনভাবে ঝাঁকি দিয়েছে যে আমার হলুদ মরিচ সব মিশে গিয়েছে, একসাথে মিক্স হয়ে গিয়েছে। লবণ ছিল না, লবণটা শেষ হয়ে গিয়েছিল। তো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা একদমই মিক্স হয়ে গিয়েছে। তো এখন এগুলো দিয়েই রান্না করছি, যে আর কি পরিমাপ তো বুঝতে পারছি না, আন্দাজেই আর কি দিয়ে দিচ্ছি যা হয়। পরবর্তীতে যখন কষাতে যাব তখন যদি দেখি যে কোনোটা কম হয়েছে সাথে একটু দিয়ে নিব। তো ওইখান থেকে তো যে মিক্স যে গুঁড়াটা ছিল সেটা তো দিয়েছি, সাথে একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। মনে হচ্ছিল যে কালারটা মনে হয় কম লাগছে, এর জন্য হলুদের গুঁড়া আবার আলাদা অ্যাড করে দিয়েছি। তারপর এই তো কিছু গরম মশলা দিয়ে দিলাম, যা ছিল ঘরে যা ছিল তাই দিয়েছি, কোনো কিছু কেনার আর কি এখন সম্ভব না। তো ঘরে যা ছিল এলাচি, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়েই হচ্ছে মাংসটাকে এখন খুব ভালো করে মাখিয়ে নিব। যা যা প্রয়োজন মশলার গুঁড়ো সব কিছু দিয়ে, আদা বাটা দিয়ে, তেল দিয়ে, তারপর মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিব। এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তাই বুঝতেই পারছেন একটি লাইকের কতটা মূল্য। আর ভিডিওর কোনো অংশ অথবা কাজের বা কথার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, আপনারা যদি এই ধরনের সাদামাটা লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে।
আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গরুর মাংস সবসময় কিন্তু হাতে মেখেই রান্না করা হয়। আমাদের কাছে গরুর মাংসটা হাতে মেখে রান্না করতেই বেশি ভালো লাগে। আমার প্রায় ভিডিওতে আমি একটা কথা বলে থাকি, আর কি এই কথাটা বলে থাকি যে আমরা গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি। আরেকটা বিষয় হচ্ছে, আজকে প্রেসার কুকারে মাংস রান্না করব। আমি প্রেসার কুকারে খুব একটা মাংস রান্না করি না, কিন্তু আজকে রান্না বসাতে বসাতে প্রায় 1:30 বেজে গিয়েছিল, কারেন্ট ছিল না। আর আমি যেহেতু ইনফ্রারেডে রান্না করি, গ্যাসের চুলাতে খুব বেশি একটা রান্না করি না, যখন আর কি না করলেই নয় তখন করি। তো বসে থাকতে থাকতে দেখা যায় টাইম অনেক বেশি হয়ে গিয়েছে, এর জন্যই ভাত রান্না করেই তারপর প্রেসার কুকারেই আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি। আর পুরোটা রান্না আমি প্রেসার কুকারেই করে নিয়েছি। প্রথমে তো মাংসটাকে মাখিয়েই নিয়েছিলাম, এরপর আবার প্রেসার কুকারে দিয়েই তারপর কিছু সময় ধরে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। আর সিটি দেওয়ার পর আবার যখন প্রেসার কুকারের যে ভেতরের যে বাষ্পটা থাকে ওইটা বের হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে আমি এখানে আলু দিয়ে দিয়েছি, কারণ আজকে আলু দিয়ে একটু হালকা করে ঝোল রান্না করব। ভুনা মাংস রান্না করব না, বাচ্চাদের জন্য আলু দিলেই বেস্ট। আর মাংসের আলু আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে, আমি মাংসের আলু খেতে অনেক বেশি পছন্দ করি। শুধু মাংসের আলু বলবো না, আলু বরাবরের মতোই আমার ছোটোবেলা থেকেই অনেক বেশি প্রিয়। যে কোনো আলুই খেতে আমি অনেক বেশি পছন্দ করি, আলুর তরকারি, আলুর ভাজি, যে কোনো কিছুই। তো আলুটাকে দিয়ে তারপর কিছু সময় একটু ভালো করে কষিয়ে নিয়ে আবার আমি ঢাকনাটাকে আটকে দিয়ে সিটি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। বলেছি যে সময় কিন্তু অনেক হয়ে গিয়েছিল, এর জন্যই আলুটা দিয়েও আমি সিটি দিয়ে নিয়েছি। আর এই তো তারপর হচ্ছে প্রেসার কুকার থেকে আমি মাংসটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। খুব বেশি সময় কিন্তু লাগেনি, ধরতে গেলে 20 থেকে 25 মিনিটের মধ্যেই মনে হয় রান্না হয়ে গিয়েছে। তো আন্দাজে বলছি, টাইম তো আর খেয়াল করিনি। তারপর এই তো সন্ধ্যার দিকে বাচ্চারা বসে ওদের নানুর সাথে হচ্ছে একটু বারান্দায় বসেছিল, তারপর আবার ওদেরকে নিয়ে একটু বাহিরে হাঁটতে বের হয়েছিলাম। মানে ছাদ দিয়েই আর কি হাঁটাচলা করেছি, কোথাও যাইনি। তো হাঁটা শেষ করে আবার ঘরে চলে এসেছি। এদিকে তো ওরা ওদের মতো ব্যস্ত আর আমি আমার মতো আবার কাজে লেগে পড়েছি। গৃহিণীদের কাজ তো একটার পর একটা থাকেই। এদিকে যে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, দুপুরের পর কিছুটা রোদ উঠেছিল, তো জামা কাপড়গুলো কিন্তু অনেকগুলোই শুকিয়ে গিয়েছে। আর সেই জামা কাপড়গুলোকেই আমি ভাঁজ করে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু সিয়াম বাবু খেলা করছিল, ওইদিকে জান্নাতও খেলা করছিল, আর ওদের নানু তো কাজ করছিল রান্নাঘরে, থালা বাসন ধুচ্ছিল। তো সবাই যার যার মতো ব্যস্ত। আর কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটা লাস্ট পর্যায়ে চলে এসেছি। কিছুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় কিন্তু একদমই শুকাতে পারছিলাম না। দেখা যায় গতকাল যে জামা কাপড়গুলো বারান্দাতে দিয়ে রেখেছিলাম সেগুলো আজকে সকালে বৃষ্টি এসে উল্টো আরও ভিজে গিয়েছে, মানে যতটা শুকিয়েছিল তার চাইতে ডাবল আরও ভিজে গিয়েছিল। তো ওই জামা কাপড়গুলোই আবার ঘরে এনে দিয়েছিলাম। পরবর্তীতে যখন দেখলাম দুপুরের পর আবার রোদ উঠেছে, তখন আবার ঘর থেকে নিয়ে সবগুলোকে আবার বারান্দায় দিয়ে দিয়েছি যাতে করে শুকিয়ে যায়। আর রোদে না শুকালে না আমার কাছে জামা কাপড় একদমই ভালো লাগে না। এমনিতে যদি ফ্যানের বাতাসে জামা কাপড় শোকায় তাহলে দেখা যায় সেই জামা কাপড়গুলো কেমন যেন তেনা তেনা ভাব হয়ে থাকে, একদমই ভালো লাগে না, আর কেমন যেন একটা গন্ধ হয়ে থাকে। আর রোদে যদি জামা কাপড় শুকানো যায় তাহলে সেই জামা কাপড় পরতেও কিন্তু অনেক বেশি আরাম লাগে। আর রোদে শুকানোর ফলে জামা কাপড়ের মধ্যে একটা আলাদাই আর কি আমার কাছে মনে হয় ঘ্রাণ থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর ভিডিওর লাস্ট পর্যায়ে এসে সকলের কাছে আবারও দোয়া চেয়ে নিচ্ছি, আমার পরিবারের জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই যেন আমার পরিবারের ওপর থেকে এই বিপদ কাটিয়ে যায়, এই বিপদ থেকে কাটিয়ে উঠতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। বিপদ যখন আল্লাহ তাআলা দিয়েছে, ইনশাল্লাহ তিনিই এই বিপদ থেকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে উদ্ধার করবেন এই বিপদ থেকে, এই মহাবিপদ থেকে। আল্লাহ ভরসা, সবাই
আমার বাচ্চাদের জন্য, আমার হাজবেন্ডের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই যেন বিপদ থেকে কাটিয়ে উঠতে পারি। আর আপনাদের সকলের জন্য দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।